আমরা গরিব, আমাদের কিছু টাকা আমরা জমাইছি ভাই। রেমিটেন্সরা টাকা পাঠায়। It's a really critical day for the world is August 15, 1971. One of the way আপনি খরচ বাড়াতে পারবেন যুদ্ধ করে অন্য দেশের সাথে আরেক দেশের সাথে। মানে আমি যে এই পানি মানে ডলারের সাথে ওই গোল্ডের কোনো রিলেশনশিপ নাই। তখন ইউনাইটেড স্টেটস বলে দিচ্ছে আমি গোল্ড দিব না, তোমাদের টাকাই নিতে হবে ডলার। আমার যখন ডেফিসিট হবে আই ক্যান প্রিন্ট মানি। নিউ ইয়র্ক ফেডের কি আছে? যদি কালকে নিউ ইয়র্ক ফেড টাকা না দিতে পারে বাংলাদেশ ব্যাংকে, তখন কি হবে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন হিয়ার। এই কোয়েশ্চেনটা আসছে, কেন ওরা প্রিন্ট করে দিবে, প্রিন্ট করে ছাপাই দিবে আর কি, শেষ ঝামেলা শেষ। দ্যাটস দ্য থিং। সো এই যে ছাপাচ্ছে, ও যদি প্রিন্ট করে ছাপাই আপনাকে দিয়ে দেয়, ও ছাপাইলে ভ্যালুটা দিচ্ছে কে? হোয়াট ইজ দিস সিস্টেম যে আমরা গরিব, আমাদের কিছু টাকা আমরা জমাইছি ভাই, রেমিটেন্সরা টাকা পাঠায়, আমরা কিছু টাকা আমাদের রিজার্ভে রাখছি, সেই রিজার্ভের টাকা এখন ধরেন নিউ ইয়র্ক। আর নিউ ইয়র্ক ফেডের আগে যেটা ছিল 1971 সালের আগে যে ছিল, সেটা ছিল এই নিউ ইয়র্ক ফেডের যে টাকা, রিজার্ভের যে টাকা, ফেডারেল রিজার্ভের, তার এগেনস্টে গোল্ড ছিল, যেটাকে বলা হয় গোল্ড। আমি যেটা জানি যে অ্যাকাউন্টস গোল্ড ইকুয়ালস টু $34 এরকম একটা ভ্যালু দেয়া ছিল আর কি, ফর লং টাইম। Exactly. So there was a system, bad, worse, whatever, but there was something behind it. But the day world changed is a really critical day for the world is August 15, 1971. Okay. This is a really important day. That's also very important for our history as a Bangladeshi, and also very important for the student of financial history or the economic history. Yes. If any student of economics and finance are listening to this podcast, I would encourage just focus on this date. What happens? August 15, 1971. So let's say after Second World War, the world started. World Bank came, IMF came. They went to other parts of the world, started to begin development process. Bad, worse, something was happening. So and the debt, people were increasing debt. There were gold against it. So the creation of debt was limited to the amount of gold. But the greed happened. The war economy happened. যেটা হলো ওই সিস্টেমের পরেই যে ওয়ার্ল্ডের মধ্যে একটা বিগ একটা বুম আসলো, যে ডেভেলপমেন্ট হলো, এবং সার্টেন ইন্ডাস্ট্রি, I should not point to any industry, but certain industry started developing. They needed growth. গ্রোথের জন্য কি লাগবে? খরচ বাড়াইতে হবে। ওইটার জন্য ওয়ান অফ দ্য ওয়ে আপনি খরচ বাড়াতে পারবেন যুদ্ধ করে অন্য দেশের সাথে আরেক দেশের সাথে। আপনার একটা যদি কোল্ড ওয়ার থাকে, দ্যাট ইজ এ রিয়েলি গুড থিং, যে আপনি ইচ্ছা মতো টাকা খরচ করতে পারবেন। নো ওয়ান উইল আস্ক ইউ এনি কোয়েশ্চেন। আপনার যদি এখন ভিয়েতনামে গিয়ে হামলা করতে হবে, এই ওয়ার ইকোনমিকে ফাইন্যান্স করার জন্য আপনার যে এত টাকা দরকার, ওইটার এগেনস্টে তো আপনি আর গোল্ড মাইন করতে পারতেছেন না। গোল্ড তো আর এত বেশি গোল্ড Gold is limited. Gold is limited. আপনার mining is limited, everything is limited. But the way people want growth, every year you have to have a 5% growth of GDP. Every year you have to have 7% growth of GDP. এটার জন্য আপনাকে প্রতি বছর কিছু না কিছু করতে হবে, না করলে আপনি শেষ। তো ওই অগাস্ট 15, 1971 সাল, ওই দিন সে ঘোষণা করে যে আজকে থেকে আমি যে এই পানি ডলারের সাথে ওই গোল্ডের কোনো রিলেশনশিপ নাই। হচ্ছে আমি ইচ্ছামতো টাকা প্রিন্ট করব। ইউনাইটেড স্টেটস ইজ অলরেডি প্রোভাইডিং স্টেবিলিটি, ডেমোক্রেসি, লিডার অফ দ্য ওয়ার্ল্ড মার্কেট। ইউনাইটেড স্টেটস হ্যাজ এ রিয়েলি গুড সিস্টেম। আগে এর এটা কি, আগে ওরা যদি টাকা ছাপাইতো, তার ওরা ভল্টে রেখে দিত, একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ গোল্ড আছে, ওই ইকুয়াল ওইটার প্রপোর্শনাল অনুপাতে আগে তোমার ডলার ছাপাইতো। বাট আফটার 71 15th August, এরপরে তারা ফ্রি টু ডু এনি অ্যামাউন্ট অফ প্রিন্টিং, রাইট? ইজ ইট সো? এক্স্যাক্টলি, যতটুকু সে গোল্ড নিতে পারতো এক্সচেঞ্জ করে বা ওইভাবে করে, তখন ওইটার এগেনস্টে সে মানি প্রিন্ট করতে পারতো। মানি প্রিন্ট করার যে একটা রিজন থাকতো, যে ওই যে আমার এখন গোল্ড লাগবে, গোল্ডের আপনার মানি লাগবে যদি যুদ্ধও করতে হয়, তার আপনার কোনো জায়গা থেকে ইনকাম করতে হবে, ইনকাম করে গোল্ড কিনতে হবে, গোল্ড কিনে আপনাকে লোন নিতে হবে, নিয়ে টাকা ছাপাইতে হবে, টাকা গ্রোথ বাড়াইতে হবে। কিন্তু দ্যার ইজ এ লিমিট টু ইট। আপনি তো আনলিমিটেড গ্রোথ নাই লিমিটেড রিসোর্স দিয়ে। সো তখনই যেটা হচ্ছে যে ওই ঘোষণা দেওয়ার পরে 1971-এর এই যে ট্রিকটা কিভাবে কাজ করে, যে 1971 সালের পরে যখন এই গোল্ডের সাথে আর কোনো কিছু নাই, আপনার হচ্ছে গোল্ডের কোনো রিলেশনশিপ নাই, তখন কান্ট্রিরা আর গোল্ড নিতে পারতো না। তাদের কাছে যে ডলার ছিল অলরেডি ওই সময়, যে ধরেন আমি এখন আমেরিকার কাছে, চায়না ওই সময় $500 বিলিয়ন পাইতো, ওইটার এগেনস্টে তো এতদিন ধরে একটা গ্যারান্টি ছিল যে যদি ইউনাইটেড স্টেটস টাকা না দেয় আমি গিয়ে গোল্ডটা নিতে পারবো। তখন ইউনাইটেড স্টেটস বলে দিচ্ছে আমি গোল্ড দিব না, তোমাদের টাকাই নিতে হবে ডলার।
সবসময়। কারণ হচ্ছে ওই সময় তাদের ডলার দরকার ছিল, তাদের অয়েল কিনতে হইতো, তাদের একজন আরেকজনের সাথে ট্রানজাকশন করতে হইতো। আপনাকে তো ব্যাংক-ট্যাংক সবকিছু তো আমেরিকান সিস্টেমই ছিল। ওয়ার্ল্ড ব্যাংক এবং হচ্ছে IMF এর মাধ্যমে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ডলারের একটা প্রভাব, মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে 99% ট্রানজাকশন, ফরেন ট্রানজাকশন ইউজড টু হ্যাপেন ইন ডলার্স। সো যখন এরকম হইলো, তো যেহেতু পৃথিবীতে একটা ট্রাস্ট তৈরি হয়েছে এবং আমেরিকাতে সিস্টেম ছিল, ওই বেসিসের উপর ভিত্তি করে বলে দিল যে বন্ধু, তুমি এখন থেকে যেটা করবে, আমেরিকা যখন তার ডেফিসিট হবে, আমেরিকা টাকা বিল ইস্যু করবে, তোমরা আমাকে ডলার দিবা, পরে তোমাদের যখন দরকার হবে আমি তোমাদেরকে ডলার ফেরত দিব যখন আমার গ্রোথ হবে, কিন্তু এখন আমার যেটা দরকার হবে সেটার জন্য আমার গোল্ড লাগবে না। আমার যখন ডেফিসিট হবে আই ক্যান প্রিন্ট মানি। মানে প্রিন্ট মানি মিনস হচ্ছে আই ক্যান প্রিন্ট ট্রেজারি বিল। আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো বাংলাদেশ বা আমি তো ইরাক বা আমি হচ্ছে আফগানিস্তান বা আমি হচ্ছে ইরান বা অন্য যে কোনো কান্ট্রি, আমার মন চাইলো না, আমি ওদের কথা শুনলাম না, আমি মনে করলাম না যে ইউএস ডলার ইজ দ্য এপিটমি অফ ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ড, তাহলে আমার কোনো সমস্যা আছে? ওকে, আপনি যে এই পয়েন্টটা বললেন, আমি একটু তাহলে আপনাকে হচ্ছে অন্যদিকে নিয়ে যাই যে কাহিনীটা কি হলো। আপনি ধরেন এখন বলে দিলেন 1971 সালে বলে দিল ইউনাইটেড স্টেটস যে আজকে থেকে ডলার, কোনো কথা নেই। এখন আপনি বললেন যে আমি ফলো করবো না, ওইটা আপনি বলতে পারতেন, ঠিক আছে, একটা সময় পরে। কিন্তু এই 2000 সালের পরে, মানে 1990 সালে যে আমেরিকার যে এক্সপ্লোসিভ গ্রোথ, এটার পর আর আপনি এখন পারবেন না এটা বলতে। বিকজ আনটিল 2000 China was not in the scenario. Russia was breaking. So United States is the owner, and in that time period United States একটা কাজ করছে, সেটা হচ্ছে যে পুরা ওয়ার্ল্ডে 800টা মিলিটারি বেস তৈরি করছে, বুঝছেন, মানে পুরা ওয়ার্ল্ডের মধ্যে। সো এতে কি হয়েছে, পুরো ওয়ার্ল্ডে সে যে কোনো জায়গায় একটা মিলিটারি কমান্ড এস্টাবলিশ করার চেষ্টা করছে। দ্যাট গেভ দ্য স্ট্রেংথ অফ লাইক টু ইউনাইটেড স্টেটস। যে আগে ধরেন মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছিল না আমাদেরকে, যে জমিদারকে এসে বলছে যে তোমরা কেন সৈন্য তৈরি করবা, আমি তোমাদেরকে সৈন্য দিব, তোমরা এর এগেনস্ট আমাদেরকে ট্যাক্স দিবা। সো দ্যাটস হোয়াট লাইক ইজ হ্যাপেনিং হিয়ার। কিন্তু এখানের মধ্যে ইউনাইটেড স্টেটস ইজ দ্য গার্ড অফ দ্য ওয়ার্ল্ড। He will protect, United States will protect, and in this way I can like provide you security. The system would be in a democratic society, world would be without any dictators. So that's the ideals. They have been trying to do it. If that is, if people could, take it in that way, that would be nice. The point that you were saying, that if you don't follow that, I don't want to follow that. For example, Iraq tried to do it in 2000. So we all know what happened to. So what Iraq tried to do in 2000, Saddam Hussein, that I will not trade in dollars. I will trade in euro directly with the Europeans. So we know what happened to Iraq and Saddam Hussein. There was no weapon of mass destruction. There was no basis of destroying a country. And there was no basis. That was a mistake. That was one thing. The next year, Iran tried to do it. That I'm going to directly sell to, like without dollar. Now you know what happened. Yuan and other East Asian currencies, Russian currency or something like that. আমি করতে পারবো, কিন্তু করতে তো পারেন। আপনি এখন দেখতেছেন ইরানের তো আর কিছুই নাই। So that's gone. That's another Iraq, and there's another Afghanistan on the way. So this is not, I do not know whether it's a coincidence or what this book is trying to say, or this author has been trying to say. I am really not in any situation or position to comment which is true and which is not. What I read from his book and from his afterward and his concept, that's what I feel like. So there is no way you can escape the system. The system is designed in that perspective, that you cannot get out of the system. Now there is nice things happening around the world, and people need to know those things as well. What is happening to China? If you think about the United States, majority of United States debt is held by China. So what is this relationship? So actually, who is paying for the war? Is it United States is paying, or is it someone who is financing United States to pay for those? মানে ধর আপনি এখন কোশ্চেন করতেই পারেন, United States is sending billions of dollars to Israel. Both sides have arguments. But আপনি যদি এখন চিন্তা করেন, ওকে, এই পাঠানোর জন্য ইউনাইটেড স্টেটস টাকা পাইলে কই? চায়না থেকে। অথবা বন্ড কিনে নেয়, চায়না বন্ড কিনছে, জাপান বন্ড কিনছে, বন্ড কিনছে, ওইটার মাধ্যমে লোন দিচ্ছে আর কি। সো দ্য সিস্টেম ওয়ার্কস দিস ওয়ে। আমি টোটাল একটা বাজেট দিব, সেই বাজেটের মধ্যে আপনি যদি এবারকার বিগ বিউটিফুল বিল দেখেন, সেখানে ক্লোজ টু $1 trillion ডিফেন্স বাজেট আছে। সো এখন আমার ওই বাজেটের সাথে সাথে আমার মেডিকেড এগুলোর বাজেট আছে, সব কিছুর বাজেটটা যেটা আছে। এখন এই বিগ বিউটিফুল বিল আমি কি করলাম, আমি হচ্ছে সকল বাজেট
ক্রস করে আমি ডিফেন্সে বেশি দিলাম। আমি অনেক বেশি করলাম, আমি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি, মেডিকেল এগুলো বাদ দিলাম। ওখান থেকে ওয়েস্টেজ বাইর করার চেষ্টা করতেছে বা সামথিং ওরা ট্রাই করতেছে। বাট এই যে ডেফিসিটটা, সো এই ডিফেন্সের যে এই যে 1 ট্রিলিয়ন, এটার মধ্যে কিন্তু ওই যে ইসরায়েলে যে দিবে ওটা ইনক্লুডেড। তো ওই যে এই পুরো ডেফিসিটটা, ইট ইজ enwrapped in the overall budget of United States.